অতনুবাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। বিপাশা প্লিজ একবার এসো। উনি যে গেঞ্জিটা পরে এসছেন থার্ড আই, এটা ওনারই তৈরি করা একটি গ্রুপ। তা অতনুবাবুকে বিপাশা পুষ্পস্তবক দিচ্ছে। বিপাশা, আজকে শনিবারটা আমরা সত্যি খুব আনন্দ করছি। আমাদের অনেক বিশিষ্ট মানুষজন আজ এখানে এসছেন, আমরা গল্প গুজব করছি। এই ধরনের আড্ডা কিন্তু সত্যি হয় না, বেড়াতে যাওয়ার আড্ডা কিন্তু হয় না। এটা অনেক রকম আড্ডা হয়, আমি আগেই বলেছি, কিন্তু বেড়াতে যাওয়ার আড্ডাটা বোধহয় সত্যিই কিছু হয় না। তা আমি অতনুবাবুকে বলবো আপনি মঞ্চে উঠুন এবং আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করুন প্লিজ। প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমে শুভ সন্ধ্যা বলার আগেই যেটা বলছি যে অনুপমদার সূত্র ধরেই আমার এলিগেন্স পরিবারের সঙ্গে যোগাযোগ, সেও প্রায় কয়েক দশক হয়ে গেল। মধ্যিখানে মনে হয় যোগাযোগ ছিল না, ওই প্রায় 14-15 বছর বিভিন্ন রকমভাবে ও একদিকে দৌড়চ্ছে, আমরা একদিকে দৌড়চ্ছি, আমার দল একদিকে দৌড়চ্ছে, সব কিছু একই আছে। তখন যে সময় যোগাযোগটা একটু ছিন্ন হয়ে গেছিল, তফাৎ হচ্ছে ওই বয়সের সংখ্যাটা বেড়ে যাওয়া, আর অন্যদিকে হচ্ছে যখন ওর সঙ্গে আমার যোগাযোগ মানে কেটে যাচ্ছে আর কি, মানে ঝগড়াঝাটি ভাববেন না, তারপরে ওই পাওয়া হচ্ছে, তখন তারপরে পরেই আমি ন্যাশনাল জিওগ্রাফি পরপর ক্র্যাক করতে থাকি। এইটুকুনি তফাৎ, তার বাইরে আর কিছু না। যেটা বলার, প্রথাগতভাবে আমি একেবারেই কিছু বলতে পারি না। একটু আগে এতক্ষণ ধরে যেটা শুনছিলাম সন্দীপনদার বা সন্দীপনের কথায়, মানে আমি এসে অনুপমদাকে জিজ্ঞেস করছিলাম, এখানে আমার একটু দা কাটারি মাঝে মাঝে চলে আসে, কারোর যাকে দা বলার নয় দা বলে ফেলি, যাকে দা বলা উচিত তাকে দা বলি না, এরকম একটু হয়ে যায়, একটু মার্জনা করে দেবেন। তো এসে অনুপমদাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার পেছনে কি আজকে প্রজেক্টরের কোনো ব্যাপার আছে? বললো না, প্রজেক্টর নেই। আমাকে অ্যাসিস্ট করার জন্য এসছে আরেকজন খুব ভালো ফটোগ্রাফার আমার গ্রুপের, সোমনাথ মুখার্জি, ওরও বিভিন্ন পত্রপত্রিকায়, জাতীয় আন্তর্জাতিক পত্রিকায় দেখবেন। ওকে আমার সাপোর্টিংয়ে নিয়ে এসেছিলাম, কারণ ফোল্ডারগুলো ঠিক ঠিক বাঁচতে পারিনি। তাহলে যে তুমি চটচট করে বেছে দেবে যদি দরকার লাগে, আমি তো জানি না। সন্দীপনের কথায় যে জায়গায় আসছি, ও যখন বলে যাচ্ছিল আমার মনে হচ্ছিল পেছনে একটা বড় পর্দা আছে। এটা একদম মানে কৃতজ্ঞতা বা তেল দেওয়া গ্যাস দেওয়ার কথা থেকে বলছি না, এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে। আমার মনে হচ্ছিল কথা দিয়ে ছবি আঁকছে, আর আমি কথা বলতে পারি না কিন্তু কিছু বলতে চাই, তখন আমার মাধ্যমটা হয়ে গেছিল ক্যামেরা। ওকে খুব সাধুবাদ যে এইরকম একটা ঘটনা মানে আমি সাক্ষী থাকতে পারলাম আর কি। আজ এই সন্ধ্যেটা আমার কাছে আক্ষরিক অর্থেই খুব স্মরণীয়। ফটোগ্রাফির কথায় যাব পরের। যখন সন্দীপন লেকচারটা শুরু করলো যে আপনারা মনে হয় এই ঘরে সবাই সিকিম গেছেন, আমার নিজেকে খুব দুর্ভাগা মনে হচ্ছিল যে আমি মনে হয় এই ঘরে একমাত্র যে এখনো পর্যন্ত সিকিম যাইনি। ও জাননি? আচ্ছা, তাহলে আমার সংখ্যা একজন পেয়েছি। আমি ওখানে বসে খুব অস্বস্তি, কারণ পাহাড়ে আমার ওঠার প্রথম অভিজ্ঞতা হচ্ছে একটু দেরিতে। মাধ্যমিকের অ্যাডিশনাল পেপার শেষ হয়েছে, ঘটনাচক্রে যেদিন শেষ হয় সেদিনই কোনো টিকিটপত্র ছিল না। তারপর আমি চলে যাই দার্জিলিং, সেখানে ছিলাম 3.5 মাস। যেদিন ফিরি সেদিন মাধ্যমিকের তখন 3.5 মাসের রেজাল্ট বেরোতো, 79 সাল রেজাল্ট বেরোচ্ছে। তারপর থেকে আমি 10-12 বছর কেন, প্রায় 15-20 বছর মনে হয় পাহাড় যাইনি। তার কথায় পরে আসবো। দার্জিলিং ওঠার সময় শিলিগুড়ি থেকে একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছিলাম, এটা মনে হয় কেউই ভাঙতে পারিনি। যারা সাক্ষী ছিল তারা জানে আমি 37 বার বমি করেছিলাম, এবং গাড়ি থেমেছিল এই খান 20-22 বার। নামার সময় 3.5 মাস পরে থাকার পর যখন নেমেছিলাম, আমার নিজের রেকর্ড নিজে আবার ভেঙেছিলাম প্রায় 40 বার। কেউ কেউ বলে ওটা একটু মিথ্যে করে বলছে, ওটা 45-46-এর ওপর হবে। তারপর থেকে পাহাড়কে গুড বাই করেছিলাম। যেহেতু এত ও বিজ্ঞানসম্মতভাবে কথা বলছিল, আমি খুব অনেস্টলি বলছি, এখানে যেহেতু অনুপম আছে, অনুপম দা, আবার এই দেখেন দা কেটে নিয়েছি, চলো যাই, যাচ্ছি, এইসব প্রচুর অনুষ্ঠানে যেতে হয়েছে, প্রচুর ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, বেড়াতে যাওয়া। কাউকে ছোট করছি না, অনেকের দা অত্যন্ত আমার খুব কাছের মানুষ। কিন্তু ঘটনাচক্রে আমি সন্দীপন একদম বলি, এত বিজ্ঞানসম্মতভাবে আমি এরকম লেকচার কখনো শুনিনি। এবং ও যখন বললো সিকিমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কথা,
আমাদেরই একজন থার্ড আয়ের বন্ধুবর রঞ্জন চ্যাটার্জি আমাদের প্রিন্টিং ডিভিশনটা দেখতো। আমার মনে হয় সেদিন ওর মারা যাওয়ারই কথা ছিল, ভাগ্যচক্রে বেঁচে ছিল এবং ওর পরিবার খুব এফেক্টেড হয়, মাটিতে শুয়ে পড়ে ছটফট ফটফট করতে থাকে এবং এই ঘটনাটাই ঘটেছিল। আজকে মানে ভাবতে পারছি কেন হয়েছিল, আমি জানতাম হয়তো নিতে পারিনি এরকম একটা জায়গা। তা যাই হোক, সেদিকে যাচ্ছি অন্যদিকে। আমি চাই এলিগেন্ট এরকম আরও অনুষ্ঠান করুক এবং সন্দীপনদার মতো মানুষ কিছু আসুক যারা ট্রুলি ভালোবেসে ট্রাভেল করতে চায় আর একটু বিজ্ঞানসম্মতভাবে। যেমন যে জায়গাটা ধরুন একটা অন্যদিকে বললো যেখানে থাকারই দরকার নেই, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যায় না, ওই একটা হাই অল্টিটিউডে বয়স্কদের রাত্রিবেলা বা যে কেউ অসুস্থ হয়ে গেলে এরকম ঘটনা ঘটতে পারে, যে মানুষ থাকেন কেন। আমি জানি না ওকে লেখার জন্য ভ্রমণ কতটা বা অন্যান্য পত্রিকা জায়গা দেবে, কারণ এতটা ট্রাভেল একটা র্যাকেট তৈরি হয়ে যায়। আমার খুব ভালো লাগছিল যে এইরকম কিছু সচেতন মানুষ আসুক এইগুলোকে সচেতন করার জন্য। আজকে আমাদের এটা খুব প্রয়োজন। এবং আমাদের যাদের এরকম ধরনের সিকনেস আছে তাদের যদি কেউ কেউ এরকমভাবে কোনো তথ্য পায়, আমাদের আগামী দেখতে সুবিধা হবে। এবং ঘটনাচক্রে আমি এদিকে যাচ্ছি না, ঠিক আবার গত 10 বছর আগে থেকে পাহাড়ে ওঠা শুরু করি, খুবই ছোটোখাটো, যেটা আপনারা সব জায়গায় গিয়ে থাকেন বিভিন্ন পাহাড়ে। তা প্রথমে যখন বলেছিলেন আনন্দবাজারের সদ্য প্রয়াত হয়েছেন, মানে সুমন চট্টোপাধ্যায় ডান হাত ছিলেন সুজিত বসু, বললো সব ব্যাপার না, বয়স বাড়লে, ওটা ভাটিগো ছিল তোমার মারাত্মক রকম, বয়স বাড়লে ভাটিগো কমে যায়। এটাও বিজ্ঞানসম্মত কিনা জানি না। ওই আপনার কোকা আমাদের নাম দিয়েছিল বোকা, একটা কাগজে লিখে দিয়েছিল চিরকুট পকেটে, অ্যাভোমিন, লেবু সব কিছু দিয়েছিল, বললো তোমার যখনই অসুবিধা হবে তুমি দাঁড়াতে বলবে, তাতে যদি 50 বারও গাড়ি দাঁড়ায় আমরা 50 বার গাড়ি দাঁড় করাবো, আনইজি ফিল করলেই জানিও। তারপর থেকে অন্তত 12-20টা পাহাড় গেছি, ঘটনাচক্রে একবারও বমি করিনি, একবারও মাথা ঘুরিনি, একটা ওষুধও কোনোদিন কখনো খেতে হয়নি। এখন ওটা জানি না ওর সঙ্গে কী সম্পর্ক আছে। তার আগে পাহাড়কে ভয় পেতেই শুরু করেছিলাম, সেই সময়টা থেকে পাহাড়কে ভালোবাসতে শুরু করি। আমি আর পাহাড়ের এদিকের গল্পের মধ্যে যাচ্ছি না। যদি পরবর্তীকালে কখনো এরকম ধরনের, আমি চক্রই বলছি, হয়, আমার মনে হয় না, আমার দেখতে দেখতে আমারও ফটোগ্রাফি কেরিয়ার 50 বছর, যে বুকে ব্যানারটা নিয়ে বসে আছি তাকেও বহন করছি 40 বছর, এই নভেম্বর হলে হবে। প্রচুর, বুঝতেই পারছেন, একটা ফটোগ্রাফির বিভিন্ন বয়সী মানুষকে নিয়ে চলতে হয়, বিভিন্ন পেশার, বিভিন্ন নেশার, বিভিন্ন অর্থনৈতিক ক্ষমতার, বিভিন্ন সামাজিক ক্ষমতার মানুষদের নিয়ে চলতে হয়, তারপর তার একটা অভিজ্ঞতা হয়। এই রকম যদি আসরণ মাঝে মাঝে বসানো যায় খুব ভালো হয়। দ্বিতীয়, একটু অপ্রাসঙ্গিক কথাগুলোই বলে, যেটা আমার বলার বিষয় নয়। আমাদের যেহেতু দল চালাতে হয়, খুব মানে পেট খুলে কথা বলছি, যেহেতু আড্ডা কথাটা বলেছেন, এটা কোনো সেমিনার নয়, কোনো সিম্পোজিয়াম নয়, কোনো সেই অর্থে আলাদা কোনো টক শো নয়, একেবারে বিশুদ্ধ আড্ডা। আমাদের গ্রুপের যখনই হয় কোথাও আউটডোরে যাওয়া হয়, বুঝতেই পারছেন বছরে কতবার বেরোনো হয়, ছোট বড় সব রকম মিলিয়ে। সোমনাথ এসছে এখনই জানেন, আজকে যখন, কালকে রাত্রে যখন শেষ হচ্ছে আমাদের টিম নিয়ে আবার আমরা অজন্তা ওয়ার্কশপ করতে যাব। আজকে সকালের দিন শুরু হচ্ছে, অজন্তা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেটা শিফটেড হচ্ছে লখনৌতে যাব, চলছে। আসার সময় যখন আসছি তখন তার পরিকল্পনা চলছে এরকম ধরনের। আমি প্রথম থেকে ঠিক করেছিলাম যে আমরা যখনই কোথাও বেড়াতে যাব, বিশেষ করে অনুপম দাদের সঙ্গে যখন আলাপ, গেছিও 2-4টে জায়গায়, ছোটোখাটো, খুব বড় ঘটেনি, সে সময় দলটাও অনেক ছোট ছিল, আমরাও একটু অর্থনৈতিকভাবে অনেকটা দেবে থাকা একটা দলের মধ্যে ছিলাম, এরকম একটা ব্যাপার। তা করতেই যখন আমাদের মিটিং হয় তখন যেটা হয় যে কেন আমরা শুধুমাত্র ট্যুর অপারেটর নেব, আমরা নিজেরা করলে সস্তা হবে। তখন বয়সেরও ভার আসেনি, সাফল্যেরও ভার আসেনি, আর অনেক অনেক হাজার হাজার মেডেলের মধ্যেও ন্যাশনাল জিওগ্রাফি দেখা দেয়নি। ওটা তো আমাদের অস্কার বলা হয়। এবং হলো তো হলো যখন আবার ন্যাশনাল জিওগ্রাফি কালেক্টার্স এডিশন, ন্যাশনাল জিওগ্রাফি ক্যালেন্ডার এডিশন, যেগুলো আপনাদের স্বপ্নেরও স্বপ্ন আর কি। তার ফলে কি একটা সাহস তৈরি হলো যে মনে হয় আমার দেখাটা পৃথিবীর 200টা দেশ যখন গ্রহণ করছে, তাহলে মনে হয় দেখাটা খুব ভুল হচ্ছে না। তার মানে ভাবনাগুলোও তো ওর মধ্যে থাকে, হয়তো কিছু ঠিক থাকলেও হতে পারে। করতে গিয়ে ওদের বলেছিলাম যে দেখো, আমরা এরপর থেকে যা করব ট্যুর অপারেটর নিয়েই করব, আমরা ডিজাইনটা তো আমরা করব, তার সঙ্গে আলোচনা করে নেব। এইবার যে আমি বলেছিলাম ওদের যে ওরা একটা সার্ভিস দিচ্ছে, তার বিনিময়ে একটু বেশি টাকা যাচ্ছে। তো আমার বাড়ির কাজের মাসিও ঘর ঝাঁট দিয়ে দেয়, মুছে দেয়, তাকেও তো 3000 টাকা দিতে হয়, সেটা তো আমিই পারি, আমি করলে তো আমারও 3000 টাকা বাঁচে।
তা সে সার্ভিস দিচ্ছে বলে তাকে 3,000 টাকা দেওয়া হচ্ছে। তা আমাদের একটা যদি ট্যুর প্ল্যান ঠিক মতো করে, তা সেখানে যদি একটু বেশি টাকা দেওয়া হয়, তা তোমাদের আপত্তিটা কোথায়? এবং যখন এই মেম্বারদের নিয়ে মিটিংয়ে বসা হয়, কিছুতে আজ পর্যন্ত মানে ধরুন অ্যাভাব 90% কনভিন্স করে উঠতে পারিনি। এবং তার মধ্যে হয় যাদের একটু কম বয়স্ক, বাবা কথা বলবেন, মা কথা বলবেন, মাসি কথা বলবেন, বলে আরম্ভ হলো, বুঝলেন স্যার যেটা বলছিলাম, আমার ওখানে পিস্তত ভাইয়ের মাস্তত দাদা, ওখানে আমার জাততো ভাইয়ের অমুকের তমুক অমুক হবে, তাকে বোঝাতে পারি না কি করে আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে, যে ক্রিম আওয়ারটা চাই একদম নষ্ট হবে না। এবং আবার সেই ওর কথায় বললাম, সন্দীপনের কথায়, যে বিজ্ঞান সম্বন্ধে কোনটা আমাদের কোন ধরনের রুটে যাওয়া উচিত। এখানে বলছি ভুটান গেছিলাম মাত্র 6 দিনের, প্রত্যেক দিন গাড়িতে গেছি প্রায় 7 থেকে 8 ঘন্টা। যখন ফিরে এলাম বললাম ভুটানটা তো শুধু গাড়িতেই থাকলাম। এটি বড় ট্যুর অপারেটর, নাম বলছি না, তিনি মারা গেছেন, খুবই কাছে, কিন্তু প্রোগ্রাম ডিজাইনটার মধ্যে গন্ডগোল ছিল যে, এবং ফটোগ্রাফি টিম বুঝতেই পাচ্ছেন, গাড়ি থেকে নামতে পাচ্ছি না। গাড়িতে যদি প্রত্যেক দিন 7 ঘন্টা চলে যায় ক্রিম আওয়ার, পাহাড়ি এলাকায় বুঝতে পারছি রাত্রের গাড়িটা নয়, সে ভোরবেলা থেকে আপনি 7 ঘন্টা ক্যালকুলেট করুন, একটু ব্রেক দিয়ে বা কোনো কিছু। ফিরে এসে মনে হলো শুধু গাড়িতেই কাটিয়ে দিলাম ভুটান, পুরো অপরিকল্পিতভাবে। তখন যদি এদের মতো মানুষকে কাছে পেতাম, সন্দীপনের মতো বা অনুপমদার মতো একজন সিরিয়াস ট্যুর অপারেটর, এরকম পেলে খুব ভালো হয়। এইবার যেটা বলার, যার জন্য বললাম যে একটু অন্য প্রসঙ্গে বলছি, কারণ এরকম ধরনের অনুষ্ঠান দেখবেন অনেকের, কার মনে কি আছে জানি না, আমি পেট খুলে কথা বলি, যে এটা তো বেচারাম বাবুদের ব্যাপার, এটা কনভিন্স করে একটা নতুন ট্যুর হবে, আর না, একদম ওরকমভাবে নেবেন না। হয় কি, এই দীর্ঘ সময়ে বুঝতে পেরেছি, এই 40 বছর দলটা চালাতে গিয়ে, এখানে ট্রাভেল ব্যবসার নামে একটা দালাল আছে, ব্যবসা খুব কম করেন, মানে ট্যুর অপারেটর। যেমন বলছি কলকাতা এখন বিভিন্ন গান বাজনা নাটক অর্গানাইজার কম, দালাল বেশি। আমি যেটা ভিজুয়াল আর্টে আছি, যে বিভিন্ন এক্সিবিশন চলছে কলকাতায়, খুব দায়িত্ব নিয়ে বলছি, এটা প্রকাশের সঙ্গে সঙ্গে আমার আরও শত্রু বেড়ে যাবে 90%, কোনো ব্যাপার নেই। তার জন্য একটু নিজেকে বিপন্ন করে, একটু আগে সন্দীপন নিজেকে বিপন্ন করে কথাটা বলছিল, আমি তো ভাবছিলাম ওই অঞ্চলে গিয়ে না ওকে পিটিয়ে মারে, যে যদি ওদের অন্তত 50টা হোমস্টে থাকে, বলে ওই লোকটা আমাদের পক্ষে খুব বিপজ্জনক, ও কলকাতায় এরকম বলেছে, একে আমাদের একটু বুঝে নেওয়ার সময় এসছে। হতেই পারে, আশ্চর্য কোনো কিছু না। আর এখন তো বোঝাপড়াটা কথায় কথায় হয়, টিভি খুললেই দেখা যায়, আলাদা প্রসঙ্গ। এইবার হচ্ছে যে একটা হচ্ছে বিশুদ্ধ দালালি করব, আর একটা হচ্ছে একেবারে বিশুদ্ধ ব্যবসা করব। কিন্তু যখন আমি একটু সায়েন্স থেকে কমার্সে যেতে হয়েছিল, সেই সময় আমি একদম পুরো প্রেস ফটোগ্রাফি করছি, আমি এসব গল্পের মধ্যে যাচ্ছি না। তা কমার্সে গিয়ে খুব ফাঁকি পাচ্ছিলাম, শুধু গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা দরকার। আর মাধ্যমিকের সময় বুঝতেই পারছেন, তখন বিভিন্ন বড় কাগজের আমি মেন ফটোগ্রাফারদের একজন। আজকাল সিনেমা জগৎ, উল্টোরথ, পরিবর্তন, মানে বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্স, মানে একদম মানে সারাদিন নিয়ে বেরোই। এবং তখন তো ফোনের যুগ নয়, বুঝতে পারছেন, মোবাইল নয়, সকালে একবার দেখা করা, বিকালে একবার দেখা করা, না দেখা করলে আর কাজই থাকবে না। মানে আমি ওই খুব মানে নিয়মিত পড়ালেখা করে যদি ওই 2বার করে দেখা করি, বুঝতেই পারছি এটা সম্ভব নয়, এরকম একটা অবস্থার মধ্যে। তা বিকমে চলে যেতে হয়। তা বিকমের প্রথম দিনের প্রথম ক্লাসটা ছিল, যে ক্লাসটা ছিল তাতে হচ্ছে যে তুমি টাকা দিয়ে কি কিনছি, আমি সেবা কিনছি। আমাদের বন্ধু বান্ধবদের খুব মজা মস্করা করা হতো, রকের যে ভাষায় কথা হতো এরকম নয়, যে একটা আলুর চপের দোকানে গিয়ে বলতাম, ভাই আপনাকে 20 টাকা দিচ্ছি, আমার এটা 20 টাকা সেবা দিন তো, এই 4টে দিন। মানে আমরা কি কিনি, এটা আমাদের কমার্সের ওই যে শিক্ষক বা অধ্যাপক বলেছিলেন, এই নিয়ে আমাদের খুব মজা মস্করা হতো। তা এই যে আমি বলছি সেবা কেনার জায়গাটাকে বলছি, ঠিক সেবার মনোভাব দিয়ে আসে না। আমরা তো বাণিজ্য করবই, বাণিজ্যের যদি মূল একটা শর্ত থাকে যে আমি একটা খরচা করছি, তার বিনিময়ে আমি বলবো এই রকম মঞ্চগুলো যেন আমাদের এরকম শপথের একটা মঞ্চ হোক, ওর মতো ব্যবসা করবে, ও ভালো ডিজাইন করবে, ভালো ভালো দক্ষ মানুষদের নিয়ে, এবং আমরা যেন খুব ক্রিম টাইম নিয়ে সুস্থ থেকে অনেক অনেক ট্যুরটা করতে পারি। এটাই আজকের সন্ধ্যা আমার সবচেয়ে বড় চাওয়া। আর অন্যদিকে যাচ্ছি না, না হলে আপনারাও বোর হবেন, আমাকেই গাল দেবেন, এরকম একটা জায়গা। এবার একদম আমার পুরো নিজের বিষয়ের মধ্যে চলে আসি, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে এটা একটা কমিউনিকেটিভ মাধ্যম। কেউ কবিতা লিখে নিজেকে প্রকাশ করে, কেউ গল্প লিখে প্রকাশ করে, কেউ প্রবন্ধ লিখে প্রকাশ করে, এটা তার প্রকাশের মাধ্যম। যখন দেখলাম যে আমি লিখে বা বলে কিছু করতে পারবো না, কিন্তু কিছু বলতে চাই, তখন ফটোগ্রাফিটাকে হাতিয়ার করলাম। এবং করতে করতে ফটোগ্রাফির বিভিন্ন দিক আছে, যেমন ওর কথায় যখন আসছিল সিল্ক রুট,
আজ থেকে খালি খালি এটা এটা আমার মধ্যে চলতে থাকে। যদি ধরুন 30 বছর আগে যদি এটা শুনতাম, আজকে সিল্ক রুটটা যেভাবে আসতো, আজকে যখন আর্টের বিভিন্ন প্র্যাকটিসের মধ্যে থেকে আসছি, তখন সিল্ক রুট একটা অন্য একটা বিষয়। ভারতের কোনো শিল্পী যদি খুব সিরিয়াসলি শিল্পকলা করেন, তাকে সিল্ক রুট নিয়ে ভ্রমণের পয়েন্ট অফ ভিউ থেকে না, আর্টের পয়েন্ট অফ ভিউ থেকে বিশাল একটা পড়ালেখা করতে হয়। এবং যারা একটু দুর্বল আছেন তাদের শিল্পকলাও একটু দুর্বল হয়। তার অন্যতম উদাহরণ আমি, যে সময় আমার সিল্ক রুটকে জানা উচিত ছিল ট্রাভেল পয়েন্ট অফ ভিউ থেকে নয়, আর্টের একটা জায়গা থেকে, যে কিভাবে পরিবর্তিত হয়ে আসছে এই সিল্ক রুটের বিশাল একটা ভূমিকা আছে। এখন ওই নিয়ে আমরা পড়ালেখা করি, আগামীতেও যারা আসছেন তারা পড়ালেখা করবেন। এইবার কেমন দেখুন, কিছু বলতে চাই, তখন ফটোগ্রাফিতে এলাম। ফটোগ্রাফিতে এসে আমি একটু জাম্প কাট করতে করতে যাই, কম সময় তো, নাহলে অনেক সময় যাবে, পরবর্তীকালে আরও বড় গল্প করা যাবে। ফটোগ্রাফিটাকে যদি বলেন যে কোন বিষয়ের, ভিজুয়াল আর্ট তো বটেই, আমাদের ললিতকলা মানে ফাইন আর্ট বলতে যেটাকে বলা হয় ললিতকলা, তার মূল 3টে স্তম্ভ। একটা হচ্ছে স্কাল্পচার মানে ভাস্কর্য, আরেকটা হচ্ছে পেন্টিং চিত্রকলা, আরেকটা হচ্ছে ফটোগ্রাফি। আমি সেটাকে হাতিয়ার করলাম। পেন্টিংয়ের বয়স কত? পেন্টিংয়ের বয়স হচ্ছে আজ থেকে 7-8 বছর আগেও বলা হতো 30,000 বছর, কিন্তু এর মধ্যে যা রিসার্চ হয়েছে এই মুহূর্তে পেন্টিংয়ের বয়স বলা হচ্ছে 42,500 বছর। ভাবুন, 42,000ও বলতে পারতো, বা 40,000-এর অধিক বলতে পারতো। তারা বলছে রিসার্চে বেরিয়ে আসবে যেটা, যে 42,500 তো ধরাই হয়ে গেছে, এটা আরও রিসার্চের পরে এর বয়স আরও বেড়ে যেতে পারে। চলে আসে একদম উল্টো পোলে ফটোগ্রাফির বয়স কত? এখনো ফটোগ্রাফির আবিষ্কার 200 বছর হয়নি। এখানে সত্যজিৎ রায় ইনস্টিটিউটের একজন পণ্ডিত আছেন, দারুণ সঞ্চালনা করছিলেন, উনি আরও ভালো বলতে পারবেন। তার মানে ভিজুয়াল আর্টের মানে ললিত কলার ফাইন আর্টের 3টে স্তম্ভের মেন স্তম্ভ হচ্ছে 42,500, আর ফটোগ্রাফি হলো 200 বছরের কম। এটাও একটা ফাইন আর্ট। সিনেমাটোগ্রাফি আমি ওদিকের বিতর্ক বিবাদে ফাইন আর্ট নয়, শুধু আর্ট, শুধু কলা, ললিত কলা নয়। যেহেতু আবার বলছি এটা অন্য মঞ্চ, এখানে কোনো ডিবেট বা অন্য কোনো জায়গা না, এটা যা আক্ষরিক অর্থে যেগুলোকে মানা হয় এটা সেটা তাই আর কি। এইবার এই ফটোগ্রাফি করতে এসে যখন হলো, তার বিভিন্ন, বুঝতেই পারছেন, যখন আমি বললাম মাধ্যমিক দিচ্ছি তখন বিভিন্ন কাগজের আমি তখন মেন ফটোগ্রাফারদের একজন, বিভিন্ন পত্রপত্রিকার আমি একজন মেন ফটোগ্রাফার, তখন উল্টোরাত পত্রিকা আমি চিফ ফটোগ্রাফার হয়ে গেছি, তখন ফ্রিল্যান্স সবে কথাটা ঢুকছে। এই রকম সময় ন্যাচারালি আমার প্রথম দিকটা হচ্ছে, প্রথম ঢুকে মানে ফটোগ্রাফি এসেছিলাম এই জায়গা থেকে যে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করব, এবং বাড়ির অমতে করার জন্য বললো তোমাকে বাড়ি থেকে তো কোনো পয়সা দেওয়া হবে না, তোমাকে রোজগার করে করতে হবে। তা কি করব? তাহলে প্রেস ফটোগ্রাফি করে করব। সেটাকে বাঁচাবার জন্য কখনো ওয়েডিং ফটোগ্রাফি, কখনো ইভেন্ট ফটোগ্রাফি, এই করে যেরকম চালাতে হতো। কিন্তু মন পড়ে রয়েছে ক্রিয়েটিভ ফটোগ্রাফি করব, এরকম একটা জায়গা, যেখান থেকে আজকে এই মঞ্চে আসা আর কি চলছে এরকমভাবে। যেটা বলা, যেহেতু একদম এটা ট্রাভেল ওরিয়েন্টেড, আমি একদম ট্রাভেলের দিকে আসছি। এবার ধরুন এই যে ফাইন আর্টের 3টে স্তম্ভ বললাম, স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফি, আমি কিন্তু খুব জাম্প কাট করে করে যাচ্ছি, কারোর কোনো অসুবিধা হলে বলবেন, নাহলে অসংলগ্ন হয়ে যাবে, নাহলে এটা প্রচুর দীর্ঘায়িত হয়ে যাবে। কারোর যদি কোনো জার্ক হয় কোনো জায়গায়, বুঝতে অসুবিধা, হাতটা তুলবেন, আমি থামিয়ে ওটাকে ব্যাখ্যা করতে চেষ্টা করব আমার জ্ঞানগম্যিতে যতটুকু থাকে। এইবার এলো ফটোগ্রাফির একটা ডিভিশন আজকে ট্রাভেল ফটোগ্রাফি। এইবার যেই মুহূর্তে ট্রাভেল ফটোগ্রাফি বললাম, আমি এই যে বিভাজনটা করেছি ফাইন আর্টের 3টে স্তম্ভ, স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফি, 100 জন ফটোগ্রাফার হলে কলকাতার একজনও স্বীকার করবেন না ট্রাভেল ফটোগ্রাফিটা একটা ফাইন আর্ট ফটোগ্রাফি। এটা আসছে ডকুমেন্টেশন পয়েন্ট অফ ভিউ থেকে, কিন্তু ট্রাভেল ফটোগ্রাফির মধ্যে এমন এমন কিছু এলিমেন্ট আছে যেটা আমাদের ফাইন আর্ট ফটোগ্রাফির মানে ললিত কলার একটা অংশ। যখন অনুপমদা বললে এরকম করবেন, আমি বললাম ঠিক আছে, আস্তে আস্তে করে এটা জাগাতে হবে। মেঘে মেঘে বেলা হলো, আমার চুলের রঙও কাশফুলকেও হারিয়ে দেয়। মানে ঠিক মতো বলতে গেলে আজকে যেটা শেয়ার করব, আমার অতীত ভারী, ভবিষ্যৎ হালকা, এ তো ঘটনাই। যা কথা বলবো তো অতীতের কথাই বেশি আসবে। 60 বছর কাটিয়েছি, নিশ্চয়ই আগামী তো 60 তো নেই, 10 আছে কিনা সন্দেহ, 5 আছে কিনা সন্দেহ। তার মানে যাই কথা বলবো ঠিক ওই চর্বিত চর্বণের মতো জায়গা থেকে নয়, যে ওটা তো কাটিয়েছি,
সেটা তো আসবে। কোথাও জিতেছি, কোথাও হেরেছি, কোথাও বিজয় মাল্য গলায় ঝুলেছে, কোথাও ঘুঁটের মালা জুটেছে, এটি হচ্ছে স্বাভাবিক। কিন্তু আগামীতে যারা আসছেন এবং এরকম যারা সিরিয়াসলি ট্রাভেল ফটোগ্রাফি করবে, ট্রাভেল করতে করতে ফটোগ্রাফি করবে, তার মধ্যে যদি কিছু সংগ্রহ করে নেয়, ক্ষতিটা কোথায়? এ তো আমাদের ফটোগ্রাফি শাখারই, ট্রাভেল ফটোগ্রাফিও যেমন একটা প্রাণ পাবে, সেরকম আমাদের ক্রিয়েটিভ ফটোগ্রাফি মানে ফাইন আর্টের সঙ্গে লড়তে গেলে, স্কাল্পচার পেন্টারদের সঙ্গে লড়তে গেলে এটা একটা অন্যরকম অক্সিজেন পাবে, এরকম একটা জায়গা। আপনাদের ক্ষেত্রে যেটা বলা, দেখবেন আজকে যেহেতু পেছনে নেই, প্রচুর উপাদান নিয়ে এসেছিলাম, যে আপনি যে জায়গাটা বেড়াতে যাচ্ছেন, ফার্স্ট হচ্ছে একটা ডকুমেন্টেশন। দেখবেন আমাদের ট্রাভেল ফটোগ্রাফি করতে গিয়ে যেটা হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের নিয়ে গেছেন, স্মৃতি রাখা। আমি দার্জিলিং এসেছিলাম, আমি তাজমহলের সামনে দাঁড়িয়েছিলাম, আমি লাদাখে গেছিলাম, আমি ওই প্যাংগং লেক দেখেছিলাম, এরকম একটা জায়গা থেকে, এবং আমি সাক্ষী ছিলাম আমার থেকে যাওয়া। কারণ এমন একটা সময় এই বিষয়গুলো হচ্ছে, আর কদিনের মধ্যে এআই হুড়ুর করে চলে আসে, আপনি কোথায় গেছেন আর না গেছেন আগামী বছর এই সময় প্রমাণ করা খুব কঠিন। প্রত্যেকটা জায়গায়, এই কদিন আগেই অনিকেতদার কথা উঠলো, চলো যাই যাচ্ছি দিক দিয়ে, ওর একটা বীরভূম প্রান্তিক থেকে 27 কিলোমিটার দূরে একটা ফার্ম হাউস মতো করেছে, গেছিলাম। টেবিলে সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছিল, এমনি গল্প হয়েছে, বিকালবেলা বললো তোমাকে একটা পাঠিয়েছি দেখো, স্টিল ফটোগ্রাফি। একটা টেবিলে বসে আমরা সকালবেলা লাঞ্চ করছি, ওখানে দেখাচ্ছে পরিষ্কার আমি তুলে তুলে খাচ্ছি, আরেকজন এগিয়ে বসছে, একটা স্টিল ফটোগ্রাফি থেকে। আপনাকে যদি ওটা দেখানো যায়, আপনি কল্পনা করতে পারবেন না যেটা ওই স্টিল ফটোগ্রাফি ফ্র্যাকশন অফ এ সেকেন্ড মোশন পিকচার ফটোগ্রাফিতে কনভার্ট হয়ে গেছে। সে কি করে বুঝলাম? আমি তো মানে একটা কি বলবো ডেমো দিতে পারি, ধরুন মানে কি বলবো, পোস্ট একটা ছবি ছিল, ওই আমরা ছোটবেলায় স্ট্যাচু খেলতাম, সেটা মোশানে পরিণত হয়ে গেছে। বলছি এটা আরো ভালো করা যায়, পেছনও ঘুরতে থাকবে, তাহলে একটু পয়সা খরচা হবে, এটা হলো বিনা পয়সায়। মানে এই রকম জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি। তার ফলে এই ডকুমেন্টেশন, এই যে আমরা বেড়াতে গেছিলাম, আগামীতে প্রমাণ করা খুব একটা কঠিনতম জায়গা। তাই যাই হোক, তবু আমাদের ফটোগ্রাফি থাকবে, আমরা এই কাজটা করব। এইবার আপনাদের বলি, যারা আপনারা বেড়াতে যাচ্ছেন, সন্দীপন এত ভালো বলে, আমি বললাম কি ওর কথাগুলো ছবি হয়ে গেছে, ওর ছবিও তো দেখেছি অসাধারণ, ওকে এখনো জিজ্ঞেস করা হয়নি ও কি ক্যামেরা ইউজ করে, কোন পয়েন্ট অফ ভিউ থেকে ছবি তোলে, কেন ওই লেন্স নির্বাচন করে, কেন ওই আইএসও সেটিংয়ে যায়, বা কিছু ওর কি আছে। কিন্তু ও যাচ্ছে যেখানে, ওর কথাতেই আছে, প্রথমবার সিকিম গেল, তারপরে আবার সিকিম গেল, গিয়ে সেবার ছবি তুলতে গেল, এবং ওয়েদার খুব ঝকঝকে তকতকে পেয়েছিল। তার মানে ও তো ছবিতে গেছিল, তার মানে কথার একটা সীমাবদ্ধতা, তথ্যের একটা সীমাবদ্ধতা, তত্ত্বের একটা সীমাবদ্ধতা, ওটা ওভারকাম করতে পারে আঁকো দেখা হালের মতো এই ফটোগ্রাফ। তার মানে ওকেও যেতে হচ্ছে, এরকম একটা জায়গা। দ্বিতীয়, আপনাদের ক্ষেত্রে বলি, যখন যাবেন, ওটা তো গেল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের স্মৃতির জন্য, ধরে রাখার জন্য একটা ছবি। এইবার গেল একদম সাধারণভাবে আপনার যেটা দেখতে, আমাদের বলে ভিজুয়াল আর্টে, যে যেটা দেখতে ভালো লাগছে, ওর কথার মধ্যেই ছিল বিভিন্ন অ্যাঙ্গেলে, পাহাড়ের ডান দিক দিয়ে তুললাম, একটা মনে হলো বাঁ দিক দিয়ে তুললেও ভালো হয়, তারপর ওই ডাক্তারবাবু অসুস্থ হয়ে পড়লেন, আপনি ও সরে এলো দিক থেকে, ড্রাইভার ডাকতে এলো, চলুন গিয়ে দেখলো ওরা প্রায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন, এই অংশটা ভাবুন। তার মানে কখনো কখনো বিভিন্ন দিক পরিবর্তন করে ফটোগ্রাফস করছে, খুব ভালো কথা। আপনিও আপনার মতো এরকমভাবে তুললেন ট্রাভেল ফটোগ্রাফি, কিন্তু এবার কি একটু সিরিয়াস ট্রাভেল ফটোগ্রাফার হলেন, যে একদম আন্তাবড়ি গেলাম দেখলাম যা দেখলাম তুলে ফেললাম, এরকম না। এইবার আমাদের ফটোগ্রাফিতে একজন বড়, ফটোগ্রাফিতে না আর্টের জগতে একটা বড় দার্শনিক ছিলেন, জন বার্জার বলে, তার লেখা হয়তো আপনারা অনেকে পড়েছেন বা পড়বেন, না পড়লেও পড়ে নেবেন। তার একটা কথা আছে যে তুমি যেটা দেখছো সেটা ফটোগ্রাফি নয়, তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটা ফটোগ্রাফি। আপনি কাঞ্চনজঙ্ঘা দেখছেন, সবাই দেখছে, ওর মধ্যে প্রচুর আনসিন পার্ট পড়ে রয়েছে, সেটা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি ফটোগ্রাফার, আর সেখান থেকেও যদি আরো উত্তরণ ঘটে তাহলে তুমি ফটো আর্টিস্ট। তার মানে ওই আনসিন জায়গাটা বের করতে হবে, তবেই একজন ভালো ফটোগ্রাফার হতে পারে। উনি বলতেন তুমি কি দেখছো সেরকম বড় কথা না, তুমি কেমন ভাবে দেখছো এটাকে প্রকাশ করা খুব জরুরি। তার ফলে একটা যেটা রেটিনাল রিয়ালিটি, চোখ দিয়ে যেটা দেখছি তো বাস্তব, আমি তো কোনো বাইফার্কেটেড ইমেজ দেখাচ্ছি না,
কিন্তু তার মধ্যে কিছু নির্বাচিত আপনার ওই ছবিগুলো দেখলে মনে হচ্ছে আমি সিকিমেই যাব। সিকিমের কি সব অংশটাই সুন্দর? ডেফিনেটলি না, যেটা আমার দরকার নেই, দেখছি না। কলকাতার কি সব অংশ সুন্দর? এ হতে পারে না কখনো। তার মানে কি, কিছু অংশ, নির্বাচিত অংশ আমরা দেখছি, এবং ওই ভালোটাই তো আমরা খুঁজে নিচ্ছি। আমরা তো বলছি না চলো কলকাতা বেড়াতে যাই, খারাপ অংশগুলো দেখতে যাব, এরকম জায়গা থেকে। তার ফলে ওখানে একটা নির্বাচনের জায়গা হলো। তার মানে একটা আসে যখন ছবি তুলছেন, একটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়ালিটি, এবং ট্রাভেল ফটোগ্রাফিতে এটাও খুব ভালো কথা, ও যে পত্রিকার প্রতিনিধিত্বই করছে বলা চলে। এটা মহাশ্বেতার সঙ্গে অনেকবার কথা হয়েছে, অমরেন্দ্র দাস সঙ্গে অনেকবার কথা হয়েছে, যে প্রকৃতির রঙের ছাপা হুবহু একটা পত্রিকা। কোনো প্রচুর ফটোশপে জাগলারি করে, মানে দীঘার আকাশকে এমন করে দেবো না, ওই কার্বন ব্লু করে ওটা মনে হবে লাদাখের আকাশ, যেটা এখন অহরহ হয়। এটা কিন্তু ভ্রমণ মানে সাংঘাতিকভাবে প্রথম দিন থেকে মেনটেন করে। একবার তো মনে আছে আমরা মন্দারমণি যাচ্ছি, রাজস্থানের টাইগার ফোর্টের একটা ছবি, একটু ট্রিক করে ছবিটা তোলা হয়েছিল, খুব মানে বিশাল কিছু না। মানে সে রাস্তায় মহাশ্বেতাকে আমি কিছুতে বোঝাতে পারছি না, বলছে না অতনুদা এডিটেড ছবি। আমার একটা ঘটনা হচ্ছে, আমি বাস্ট মোডে তুলি কোনো ছবি, তুললে স্টেন গানের মতো, মানে কন্টিনিউয়াস যেটা শর্ট, মানে খাট 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 হলো। আমি তোমার আগে আরও 10টা ছবি দেখিয়ে দেবো, পরে আরও 20টা ছবি দেখিয়ে দেবো, তো এই ফেলে দাও, কোনো অসুবিধা নেই। বলছি না অতনুদা এরকম কার্বন ব্লু আমি আনা যায়। আমি একটা ওয়ার্কশপ করতে গেছিলাম, আমার ছেলে মেয়েদের হলে আরও, ওই সময় একদম রাত্রির মানে চাঁদ উঠছে, সেই যে আলোটার মানে আলোয় দেখা যায় ওই টাইগার ফোর্টটা, তাদের সেই ছবিও আছে। ছবিটা তোলা হচ্ছে বেলা 2টোর সময়, কোনো এডিট ফেডিটের কোনো দরকার লাগে না, এটা করা সম্ভব। তা ওরা তখন বলেছিল যে অতনুদা দেখুন এটা তো ভ্রমণ পত্রিকা, আমরা খুব কঠোর ওই যে বাস্তব ওটাকে মেনে চলি। আর ওটা আমরা মারাত্মকভাবে মানি। আর যে সময় কথা বলছি তখন আমি ন্যাশনাল জিওগ্রাফি ক্র্যাক করেছি, ওদের একটা কথাই আছে যে তুমি কোনো ছবিকে 2%-এর বেশি এডিট করতে পারবে না, কোনো ছবিকে 2%-এর বেশি ক্রপ করতে পারবেন না। এটা বলছি এরকম জায়গা থেকে আপনাদের ভাবতে সুবিধা হবে যে ধরুন দেখতে দেখতে তাও হয়ে গেল আমার 15 বছর। এই 15 বছর ন্যাশনাল জিওগ্রাফির কালেক্টরস এডিশন, ক্যালেন্ডার এডিশন, ন্যাশনাল জিওগ্রাফি যখন 5টা বিল্ডিং জুড়ে এক্সিবিশন করছে, গ্যালারি নয়, তার কভারে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমি এখনও একাই রয়ে গেলাম ভারতের পক্ষে। নাহলে ওয়াশিংটন ডিসিতে খবর পড়বে ভারতবর্ষ পপুলেশনেই 140 কোটি, এখন তো 144 কোটি, যে আন্তর্জাতিক মানের কোনো ফটোগ্রাফার নেই। ওদের কখনো কখনো আমি ইঙ্গিত দিয়েছি যে আমাকে বেছে দিতে বললে আমি কিন্তু এই ভারতবর্ষ থেকে 14,000 বের করে দেবো। 14,000 যদি না মান আমি 1400 বের করে দেবো। 1400 যদি না মান আমি 140 জনকে বেছে দেবো, হালকা করে বলা। যদি 140 জন আমি 14 জনকে বের করে দেবো ভারতবর্ষ থেকে। কিন্তু ঘটনাচক্রে এই 15 বছরে আর একজনও কেউ সিলেক্টেড হয়নি। এবার যখন ভাবি যে কেন ওদের সিলেক্ট করছে না, এই যে বলছি আমাদের এই দেখতে দেখতে ওই যে দূষণ, যে হাই এডিট করতে করতে ওই বললাম দীঘার আকাশটা লাদাখের আকাশ হয়ে গেল। তার মানে যখন কাগজে ছাপা হবে, ধরুন সন্দীপনেরই একটা নিবন্ধ বা প্রবন্ধ বা লেখা বেরোলো যে চলুন শরতে আরেকবার নতুন করে দীঘাকে দেখে আসি, এবং ওই রকমভাবে এডিটেড, মানে আপনি একদম দেখছেন সেই কার্বন ব্লু লাদাখে বা মানস সরোবরে যে নীলটা দেখে থাকেন, আপনি তো গিয়ে পাবেন না ওটা। তার মানে কি আপনার তথ্যের তো মানে বিকৃতি করে আপনাকে পাঠানো হলো, এরকম কতগুলো জায়গা। তা তখন বলা হয় যে আমাদের যখন বলা হয় যা ছবি তুলছে ট্রাভেল ফটোগ্রাফিকে খুব সৎ হতে হয়, কখনো যেন তাকে আমি প্রতারণা করি না, ভুল না না দিই, তথ্য দিই। এইবার এই সুন্দর অসুন্দরের কথা বললাম, যে যদি সন্দীপনের কথা, সিকিমের সবটাই সুন্দর, কোনোটা কুৎসিত নেই, আর ওটা তো দেখছি না, সে তো কলকাতাতেও দেখি না। এতটুকু একজন ফটোগ্রাফার করতে পারে, একজন সিরিয়াস ফটোগ্রাফার করতে পারে, এটা গেল একটা দিক। তার ফলে আপনারা একটা যেমন দেখছেন দেখবেন। আর এখন থেকে আমার আজই বড্ড কম সময়, আপনাদের যেটা সবাই দেখছে তার বাইরে একটু দেখতে চেষ্টা করবেন। আমি প্রথম যখন পড়েছিলাম আমার খুব বাণী বাণী মনে হয়েছিল, যে এগুলো শুনতে খুব ভাল লাগে, বেশ কানটা ভরে থাকে, মনটা ভরে থাকে। এটা কি করা যায়? অবলীলায় করা যায়। যদি কখনো প্রজেকশন হয় আপনাদের দেখাবো, আপনারাই পারেন। এরকম একটা জায়গা, খুব নয়, শুধু একটু সিরিয়াসলি করলেই হলো, ভালোবেসে করলেই হলো। এইবার আসছে আরেকটা পার্ট, যেটা ক্রিয়েটিভ পার্ট। আমার যতগুলো ফটোগ্রাফ বেরিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিতে ক্যালেন্ডার পর্যন্ত, প্রত্যেকটা ফটোগ্রাফি আজকে, যার জন্য আমি খুব কৃতজ্ঞ এখানে, আজকে আমার একটা আন্তর্জাতিক কনসার্ন, এটা আমাকে শনিবার একটা ওয়ার্কশপ করতে যেতে হয়, নাম দিচ্ছি না।
তাদের থেকে ছুটি নিয়েছিলাম। যে শনিবারটা প্রথমে আমি অনুপম দাকে বলেছিলাম যে আমি আসবো একদম 7:30, আসবো সেই চিনার পার্ক থেকে। আমি সোমনাথ বসে আছে বলছিলাম যে ওখানে ওকে যদি 7:30 বলতাম জীবন এখানে পৌঁছতে পারতাম না, চিনার পার্ক থেকে এখানে মানে হেলিকপ্টার এলেও পৌঁছতে পারতাম না, মজা করেই বলছিলাম। যতগুলো ছবি ন্যাশনাল জিওগ্রাফিতে সিলেক্টেড হয়েছে, ছাপা হয়েছে, সেটা ক্যালেন্ডার টু কালেক্টার্স এডিশনের প্রতিটা এডিশন এবং কভারে, যেটা ওদের আমাদেরকে সাউথ কোরিয়ার, যেটা 1 মাস 1.5 মাস ধরে একটা এক্সিবিশন দেখতে গেলে ভারতীয় মুদ্রায় তার টিকিটই ছিল 1200-1300 টাকা। ভাবুন, এখানে একটা কোনো এক্সিবিশন ভিজুয়াল আর্টের আপনার 10 পয়সারও টিকিট হয় না, এরকম একটা জায়গা। প্রত্যেকটা ট্রাভেল করতে করতে, তার মানে কি, আমরা যখন দল মিলে বেরিয়েছি ট্রাভেল ফটোগ্রাফি করতেই গেছি, ওখান থেকে তার মানে সেই ক্রিয়েটিভ এলিমেন্টগুলো ওখানে জোগাড় করা সম্ভব হয়েছে। তার ফলে আপনারা যখন দেখবেন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, কখনো কখনো আমরা তো বেড়াতে যান, নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ পেন্টিং করেন বা দেখার অভ্যেস আছে, বছরে 2-1টা যদি এক্সিবিশন দেখেন পেন্টিং স্কাল্পচারের, আমি ফটোগ্রাফির হয়ে কথা বলতে এসেছি, আপনার দেখবেন আপনার ছবিগুলো অন্য একটু চিত্র ভাষা পেতে শুরু করবে। আমি যে সময় ফটোগ্রাফিতে আসি, ফটোগ্রাফি কোনো শিক্ষাক্রমই ছিল না। যখন জানলাম, যখন আস্তে আস্তে একটু ওই খ্যাতি, নাম, চুলে পাক ধরা সবই বাড়তে চললো, হঠাৎ মনে হলো একটু পেন্টিং আর স্কাল্পচার নিয়ে পড়ালেখা করাটা উচিত। প্রচুর ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, বইপত্র তো চলছেই, ওটা আমার এমনি ব্যামো আছে। করতে গিয়ে তখন দেখলাম এটা খুব জরুরি, প্রচণ্ড জরুরি। তাহলে কি আপনাদের দেখাটা পাল্টে যাবে, আমারও দেখা যেভাবে পাল্টে গিয়েছিল আর কি, এরকম একটা জায়গা। এইটুকুনি বলা। আর অন্যদিকে যেটা বলার, যে আপনাদের কখনো কখনো কেউ কেউ প্রভাবিত করে, তা যেটা বলি আপনাদের, যেটা দিক দিয়ে যাচ্ছে অনেকটা বললাম টপকে টপকে, এটা নিয়ে কখনো কখনো হলে যে ফটোগ্রাফির কতগুলো ছোটোখাটো ব্যাকরণ আছে, খুব ছোট্ট ব্যাকরণ। গান গাইতে গেলে যেরকম সারেগামা শিখতে হয়, ফটোগ্রাফি করতে গেলে একটু কম্পোজিশন শিখতে হয়। এটা আবার খানিকটা ওদের কটাক্ষ করে বলছি, মানে স্পোর্টিংলি কটাক্ষ করে বলছি, যে এত সুন্দর একটা ম্যাগাজিন, এত ভালো ভালো ছবি ছাপা হয়, এবং ট্রাভেল ফটোগ্রাফি তো সেই অর্থে হার্ডকোর, মানে হার্ড নিউজের কোনো নয়, এরা তো এখানে কম্পোজিশন চেষ্টা করলেই মেনটেন করতে পারে। মানে আমাদের আন্তর্জাতিক যে ল আছে, রুলস আছে, ল বলবো না, তাহলে সেটা আরও তার ব্যাপ্তি বেড়ে যাবে। যে একটা ইটসেলফ একটা ট্রাভেল ম্যাগাজিন, যদি লেখাগুলোকে মনে করেন অদৃশ্য করে দিই, শুধু ছবিগুলো পড়ে আছে, মনে হবে একটা ছবির অ্যালবাম দেখছেন আপনি। এবং সেটা যে কোনো ক্রিয়েটিভ পারসন, সেটা একজন পেন্টার, স্কাল্পটারও দেখে বলবে আরে বাপ, ফটোগ্রাফি এত পাওয়ারফুল। আমাদের যেটা ঘন্টার পর ঘন্টা করতে হয়, এটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড একটা ফটোগ্রাফার এটা ঘটাতে পারে। যখন অন্যদের দিকে দেখি তখন মনে হয় একটু করুণা হয়, বুঝতে পারছেন, যে দেখতে দেখতে মেঘে মেঘে বেলা হলো 2025, কোনো দিনই ওই 42,500 বছরের ওই জায়গাটা আমাদের পৌঁছানো সম্ভব নয়। কিন্তু পরে জন্মেও এখানে ফটোগ্রাফিকে বিদেশে অন্য জায়গাতে নিউ মিডিয়া বলে ডাকা হয়। ওদের ওখানে কোনো ফটোগ্রাফি কন্টেস্টে ফটোগ্রাফি লেখা থাকে না, যে এত নতুন, যে ফটোগ্রাফি অনেক। তারপর ভিডিও আর্ট চলে এসছে, মোশন পিকচার এসছে, ওটা তো বললাম, ভিডিও আর্টটা ফাইন আর্ট, এ অনেক অনেক ঝামেলা, অথচ মোশন পিকচার ফটোগ্রাফি আর্ট নয়। আপনি যদি সত্যজিৎ ছবি দেখেন, খুব মজার, এগুলো একটু খেয়াল করবেন, দেখবেন যখন আলোকচিত্র, যখন ফটোগ্রাফার টাইটেল আসছে, তোমার কাছেও বলা, পরে আমি পার্ট নেব, কখনো দেখবেন আমাদের পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার সুব্রত মিত্র, বলাও মুশকিল, খুব কম সময়, বেঁচে থাকলে থাপ্পড়ও মেরে দিতে পারতেন, তার কথা অন্য সময় আসবো, খুব কম সময়। বরং সৌমেন্দুদার সঙ্গে আমার সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল, আলাদা। আর ওখানে আরেকটা বলতে ভুলে গেছি, তপেনদার ওই ভাটিগোর কথা বললাম, এটা খুব ইন্টারেস্টিং, এটাও পরে চেক করে নেবে। তপেনদা তো জানেন, মানে গুপি গাইন বিজ্ঞাপন শাখা ছিল, তখন আমি একটি কমার্শিয়াল ফটোগ্রাফি করে ঠিকমতো ভাত জোটাতে পারছি না, একটু লেখালেখি করতে পারতাম, পড়ার ব্যামো ছিল, একটু লিখতে লিখতে ডিপার্টমেন্টাল এডিটর হয়ে গেলাম, ডিপার্টমেন্টাল এডিটর থেকে অনেকগুলো ডিপার্টমেন্টাল এডিটর করে দিল, করতে করতে একটা কাগজের এডিটর করে দিল। এইরকম অবস্থা, এবার বিজ্ঞাপনের লোক পাওয়া যায় না, তখন তপেনদা আজকালে চাকরি করেন, আর ছাড়বো করছে শুনছি, তপেনদাকে সরাসরি আবার ওই কাগজে জয়েন করালাম, এরকম একটা জায়গা। তপেনদা মানে একটা মজার মানুষ, মানে গুলগাপ্পা, হই হট্টগোল, খিস্তি খেউড়, একটা মজার এতে। তা বলতে গিয়ে তপেনদাকে ওটা বলেছিলাম, আমার দার্জিলিংয়ে বমি করার ওয়ার্ল্ড রেকর্ড। হঠাৎ থেমে বলেছিলেন যে আরে বাবা, তোর তো দেখছি ঢ্যাঙার রোগ আছে,
সত্যজিৎ নাকি ভাটিগো ছিল। কথায় আছে এই গোপী গাইনে রয়েছে, চলো শুন্ডির দেশে সত্যজিৎ দেখাচ্ছিলেন। এটা একটু দেখো তো, আমি দেবাশিস মুখোপাধ্যায়কে বলেছি, দেবাশিস এটা সত্যি কিনা, তবে না তো চলে গেছেন, যে যেই বলে চলো শুন্ডি, বলো মানিকদা দেখাতে গিয়ে চড়াত করে বরফের ওপর পড়ে গেছিলেন এবং বলেছিলেন এই বিষয়টাকে গোপন রাখতে। কেউ বলেনি। আজকে তপেনদাও নেই, সত্যজিৎও নেই, আমারও মেঘে মেঘে বেলা হচ্ছে। সত্যি তো সত্যি, অসুবিধে কি আছে, হতেই পারে। কেমন? তা আমি বললাম যে থাক, সত্যজিতের তো কোনোদিনও কাছে যেতে পারবো না, একটা দিকে ছুঁয়ে ফেলেছি। ওনারও ভাটিগো ছিল, আমারও এরকম ভাটিগো আছে। উনি বরফের ওখানে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আর আমি দার্জিলিংয়ে ওঠানামা রেকর্ড করেছিলাম। এটা একটা অন্য দিকের কথা, এটা বললাম এদিকে। তা সুব্রত মিত্রর কথা বলি। ধরুন আজকে যদি সত্যজিৎদার কোনো ছবি, শুধু টাইটেলের ওই জায়গাটা দেখেন, সত্যজিৎদার কোনো জায়গা আছে দেখবেন চিত্তগ্রহণ সুব্রত মিত্র। কোনো একটা জায়গায় দেখবেন কোনো সিনেমার টাইটেলে আলোকচিত্রী সুব্রত মিত্র। কোনো একটা টাইটেলে আছে আলোকচিত্র শিল্পী সুব্রত মিত্র। এবার ভাবুন, আমি একজন মোশন পিকচার ফটোগ্রাফারকে আমি শিল্পী বলতেই পাচ্ছি না, কারণ ওটা তো ওইভাবে বলতে পারছি মানে একটু লঘু হয়ে যাচ্ছে, বললাম ফাইন আর্ট না ওইভাবে। এইবার তার পরের কোনো একটা ছবিতেই আবার চলে আসছেন আলোকচিত্রী সুব্রত মিত্র। আমি দেবাশিস দাকে বলেছিলাম, দেবাশিস মুখোপাধ্যায় সত্যজিৎ গবেষক, যে দেবাশিস দা, উনিও তো আজকালে ছিলেন, যে এটা কি জ্ঞানত না অজ্ঞানত হয়েছে? যেটাতে আলোকচিত্র শিল্পী আছে তার মানে ওখানে কি ক্যামেরা অ্যাক্ট করেছিল একজন আর্টিস্টের মতো, যেরকমভাবে তুলি চালনা হয় সেই ভঙ্গিতে, আর যেটাতে শুধু আলোকচিত্রী বা চিত্রগ্রহণ, শুধু জাস্ট একটা ডকুমেন্টেশন, একটা ঘটনা হয়ে যাচ্ছে এরকম জায়গা। ও বলেছিল দেখো আমি এরকমভাবে দেখিনি, তুমি প্রথম আমায় নোটিশ করলে, আর তুমি একটু দেখে বলো তো, আমার খুব জানার আগ্রহ আছে। যে সত্যি এরকম ছিল যে সব ছবি কখনো ওই শিল্পীর ভঙ্গিতে প্রকাশ করা যায় না। মানে আমি একটা ডেলি নিউজের সব ছবি কোনো শৈল্পিকভাবে করতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি একটা ট্রাভেল ম্যাগাজিনে ভ্রমণে আমার বহু ছবি ছাপা হয়েছে, আলাদা প্রসঙ্গ কভার হয়েছে একাধিকবার। আমার মনে চৌধুরীর পরিসরটা আছে, এবং ভ্রমণ এটা আসছে কেন, একদম ল্যান্ডমার্ক। মানে একটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের, আপনারা তো জানেন ভারতবর্ষের মানে কি বলবো, জাতীয় বা বাইরের ভাষা থেকেও বেশি বিক্রি হচ্ছে ভ্রমণের। এখনো সেটা সত্যি কিনা জানি না, মানে থেকে অনেক বেশি। আউটলেও অনেক পড়ে গেছে আরও আমাদের আসতো, সেটা আর বলছি না এখানে। অনেক মানে ভাবুন, একটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে ভারতবর্ষের যত ট্রাভেল ম্যাগাজিন আছে তার থেকে ওপরে, মানে কোন স্ট্যান্ডার্ডটা মেনটেন করে চলেছে। আর তার তো উদাহরণ আছে। আবার বলছি, একদম ভাববেন না আমি সন্দীপনকে তেল দিচ্ছি বা গ্যাস দিচ্ছি, একদম তথ্যের জায়গা। যে ওকে দেখে বুঝতে পারছেন তো যে কোন ধরনের চোখ এবং মন এবং মনন থাকলে ওই ধরনের লেখা যায়, এবং সেই লেখাগুলো আমরা পড়ি মন দিয়ে। আমি তো বলছি আজকের এই যে সন্ধেবেলা যখন বলছি, এরপর থেকে ভ্রমণ পড়লে, বিশেষ করে উল্লেখা পড়লে আরও সিরিয়াসলি পড়বো। যেরকমভাবে মানে রেগুলার পিরিয়ডে আমি যেরকমভাবে পড়ালেখা করতাম, যে তার মানে অতটাও ধ্যানী মানুষ, অতটা গুণী মানুষ, এবং অতটা বিচক্ষণতার মধ্যে দিয়ে ওটাকে প্রকাশ করছে, এবং ওর মনের যে ইচ্ছে যে আপনার যাতে কষ্ট না হয়, আপনি যেন ঠিক জায়গায় যান, আপনি ঠিক জায়গায় সময় দেন, এইরকমভাবে। আর তো কোনো কিছু না। কারণ একটা দেখুন, মানুষগত দিক থেকে এই কাজ করতে করতে বলেছিলাম, মানুষ একটা অদ্ভুত টাইপের জীব। আমরা এত অবক্ষয়ের কথা বলি, যে আমরা যেটা ভালো না, মানে আমাদের অজান্তে সেটা শেয়ার করতে চাই। আপনাকে বললাম জানেন, নকুড়ের সন্দেশ যা হয়, আপনাকে হয়তো খাওয়াতে পারছি না, একটা নকুড়ের সন্দেশ খাওয়াতে গেলে 30 টাকা, কিন্তু আমি চাইছি আপনি ওটা খান এবং আপনি মানে মজাটা পান। ও যখন বলছে, যখন লেকচারটা ডেলিভারি করছে, ওর চোখে মুখে প্রত্যয় যে আপনি সিকিমটা যান, আমি যেমন উপভোগ করেছি আপনিও সেরকমভাবে উপভোগ করুন। এই আমাদের একটা মস্ত বড়, এত অবক্ষয়ের মধ্যেও এটা বিরাট বড় একটা জায়গা, যে আমরা কোনো ভালো কিছু শেয়ার করতে চাই এটা। এবং প্রতিদিন সকাল বিকালতে আমিও তো তাই দীক্ষা নিই যে আপনারা আরও ভালো ছবি তুলুন, আরও ভালো ছবি তুলুন। এখানে কোনো কম্পিটিটর পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি ওইটুকুনি করতে পারি, বাড়ির অমতে ফটোগ্রাফিতে এসে যদি ন্যাশনাল জিওগ্রাফি মানে ক্র্যাক করতে পারি, তা আপনি পারবেন না কেন? আপনাদের ছেলেমেয়েরা আরও তাড়াতাড়ি পারবেন, আপনারা অনেক বেশি পারবেন। এরকম একটা জায়গা, এই জায়গাগুলোর দিকে একটুখানি দৃষ্টিপাত করতে বললাম। আর বললাম সামান্য কিছু ব্যাকরণ যদি কখনো অনুপম ব্যবস্থা করে, আজকে সে জায়গা নেই, প্রজেক্টর নেই, আপনাদের কতগুলো না ছোট্ট ছকে, যেমন হচ্ছে সারেগামা পাদানিসা মতো ছোট্ট, আপনাকে এই যে লতা মঙ্গেশকর হতে পারে হবে কোনো মানে নেই,
আপনি যদি সারেগামা পাধানিসাটা জানেন, আপনি বুঝতে পারছেন আপনার গলায় বসছে না, কিন্তু গ্রামারটা আপনার মাথায় বসে গেছে। এবার থেকে যখন অন্য কেউ গান গাইছে শুনছেন, গানের জগতে তো আছে আগে কানছেন তারপর টানছেন, বারবার এরকম কথাটা, আপনার ছবিটা এমনি একটা মানে কি বলবো, ছাঁকনির মধ্যে পড়ে যাবে। তার মানে যদি আপনি পাতা চা খান, কখনো চা খেতে গেলে ওই পাতা এসে আপনার ঠোঁটকে বা মনকে ডিস্টার্ব করবে না। জাস্ট ওই একটা ছাঁকনির জায়গা, যদি কখনো সুযোগ হয়, এর জন্য না অনুপমকে একটা পয়সা দিতে হবে, না আমাকে একটা পয়সা দিতে হবে। এরকম সন্ধ্যায় আমার মনে হবে ওটাই যেন আমার নৈবেদ্য, আর কোনো কিছু না। এখানেই শেষ করি, নাহলে আপনাদের সময় যাবে। কারোর ফটোগ্রাফি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে করুন, যে কোনো। যেমন আরেকটা বলি, যেটা বাইরে খুব প্রচার আছে, এখন খবর কাগজে বিজ্ঞাপন কম বেরোয়, ক্যামেরার যদি ক্যাটলগ ফ্যাটলগ দেখেন, কথায় কথায় কাউকে প্রেসক্রাইব করতে গেলে অসুবিধা। একটা ছোটো লেন্স নিয়ে কিনতে গেলে 1 লাখ টাকা, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, মনে হবে যেন মানে 5 লাখ টাকাটা কোনো ব্যাপারই না। এবং যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে আসে, তারা বলে দাদা আমি মনে হয় পারবো না, এই কোর্স ফি সব দেওয়ার পর, যাতায়াতের পয়সা, টিফিন খরচা করার পর আমি আপনাকে কি দেবো, বাড়িতে কি দেবো, আর ক্যামেরা কোথায় কিনবো। খুব দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু বলছি এটা এবার অহংকারের জায়গা থেকেও বলছি, যে যেহেতু আমি ওই জায়গাটা ক্র্যাক করেছি, এবং এখানে দ্বিতীয় কোনো ভারতবর্ষের কোনো মানুষ নেই লেন্স বা ক্যামেরা ছবি তোলে না, তোলে এই জায়গাটা মন থেকে মনন, ইন্টেলেক্ট ওখান থেকে, আর কিচ্ছু না। আপনার যদি দেখাটা ক্রমাগত পরিষ্কার হতে থাকে, দেখাটা সত্যি দেখা হয়ে ওঠে, আপনার ছবি ভালো হতে বাধ্য। তার ফলে আজকে থেকে গিয়ে কোনো গ্রামার নেই, কিছু নেই, বলা নেই, কালকে থেকে একবার ক্লিক করার আগে একবারটি সতর্ক হবেন যে আপনি কেন তুলছেন, ওটা কি সত্যি ভালো। কারণ ফটোগ্রাফির একটা বিজ্ঞান আছে, যে কোনো ছবি আপনি তোলার পর যত ভালো লেগেছিল, যেই মুহূর্তে ওটা ক্যাপচার হয়ে গেল, ওটা দেখার পর, এটা বিভিন্ন মনস্তত্ত্ববিদ সমীক্ষা করে প্রথমেই 30% কাট হয়ে যায়, এবং যেই ওটা আরও বড় এনলার্জমেন্টে ফেলে দিলেন, আরও 30% চলে যাবে। মানে প্রথমেই আপনার 60 চলে গেল, মানে ডিভিশন মার্ক আপনার চলে গেছে, আপনি 40-তে চলে এসছেন। এইবার থাকতে থাকতে ওটা ক্রমশ নামতে থাকে। আর আমাদের ছবি করতে হয় যদি ঠিক মতো হয়, যে প্রথমেই ওটা 90 কিংবা 95 ছিল, যত দিন যাবে এবার ও 100-কে ক্রস করতে থাকবে, 105, 110, 120, সেটা হচ্ছে ছবির মাহাত্ম্য। আপনি পেন্টিংয়ে আসুন, মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চির, তার কি আপনার মার্ক কমছে কোনোদিনও? দেখে মনে হচ্ছে আবার সেই এক ছবি। স্টিভ ম্যাককুরির আফগান গার্ল আপনারা দেখেছেন, ন্যাশনাল জিওগ্রাফি খুললেই। এই মুহূর্তে যতক্ষণে কথা বললাম, কয়েক লক্ষ ডলার তার রোজগার হয়ে গেছে, পৃথিবীর কোনো না কোনো 200টা দেশের মধ্যে কেউ না কিনছে, এরকম একটা জায়গা। তার ফলে কি, আমরা যদি খুব সঙ্গবদ্ধভাবে কোনো আমার তোমার না করে যদি এরকম একটু শেয়ার করতে পারি। সন্দীপন ও তথ্য দিল, সন্দীপন ওই জায়গাটা দেখালো, আমি পরে বলবো সন্দীপনের হলে, আজকে তো কথা দিয়ে ছবি এঁকেছে, সেদিন ছবি দিয়েও দেখাবে, ছবি কথা দুটোই হবে, মানে দুটো ছবি দেখবো। এরকম করে যদি এরকম কোনো কিছু হয়, আমার মনে হয় অনুপমদার কাছে রিকোয়েস্ট, এবং ওদের পরিবারের সবাই আছে, আমি এলিগ্যান্ট পরিবারের বলছি, খুব সিরিয়াসলি করো। আমার মনে হয় এটা মানে একটা ছোট্ট টোকেনে করে দেবে, যে মাসে একটা, নাহলে প্রথমে 2 মাসে একটা, হতেই পারে যাদের ইচ্ছে আছে, কিন্তু পুরো 24x7 হওয়া সম্ভব নয়, হয় না। মানে গান ভালোবাসলেই কি আপনাকে গান শিখতে হবে? কে মাথার দিব্যি দিয়েছে? এবার একটা পার্ট থাকলে আপনি বুঝতে পারবেন যে কোনো আপনার রসবোধ। ধরুন আমি ক্লাসিক্যাল গান জানি না, আজও আমি সেতার শুনবো, শরৎ শুনবো। এবার মনে করুন আমি যদি সত্যি করে সারেগামাটা জানতাম, আজকে যখন সেতার বা শরৎটা আমি শুনতাম, একটু কি আরো বেশি ভালো লাগতো না? কদিন আগে বন্ধুবর টনি বোস, দেবজ্যোতি বোস আমাদের বন্ধু মানুষ, টনিদার সঙ্গে কথা হচ্ছে, বলছে জানো তো অতনুদা, এই আমাদের এখানে বলে এটা লঘু সঙ্গীত, এটা গুরু সঙ্গীত বা ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয় সঙ্গীত। বললো সঙ্গীতটা সঙ্গীতই, আমার ওদের পরিবারে 5 জন পণ্ডিত আছে। বলে দেখো অতনুদা, আমি যতটুকু দেখেছি, নয় সেটা সঙ্গীত, নাহলে সঙ্গীত না। এই কেন যে ওটাকে লঘু আর শাস্ত্রীয়, আমি আজও বুঝে উঠতে পারলাম না। এইবার তখন বলে, যখন আমি তখন বলি যে ছবিটা ছবি হয়ে উঠুক, আর কোনো না, তার জন্য যতটুকু পাঠ নেওয়া, এইটুকুনি যদি আপনারা একটু চর্চা রাখেন, আমার মনে হয় সব মিলিয়ে কথা, ভ্রমণ, ছবি দেখা, তার সঙ্গে একটা আন্দোলনের মতো কথা বললাম। ফটোগ্রাফি যে মর্যাদা পাইনি, আমি যে জায়গা থেকে এসেছি, যেটা মস্ত বড় ক্রিয়েটিভ পার্ট আছে, যে প্রতিনিয়ত স্কাল্পচার পেন্টিংয়ের সঙ্গে লড়াই করে চলেছে, আমরা করে চলেছি নিরন্তর, সেই জায়গাটা আরও পরিপূর্ণ হবে। তার মানে আরও একটা নতুন শাখা ট্রাভেল ফটোগ্রাফিতে এসে জুটবে। আর তার সঙ্গে আরেকটা, অনেক বাইরের সেমিনার ওয়ার্কশপ করার জায়গা থেকে বলছি, ট্রাভেল ফটোগ্রাফিকে
স্কাল্পচার পেন্টিং ওই জগতের, এটা বললে আমি জেনারেলাইজ করছি না, একটু খাটো চোখে দেখে। এটা আমায় খুব আঘাত দেয় যে প্রচুর ট্রাভেল ফটোগ্রাফি, ক্রিয়েটিভ ফটোগ্রাফি, কিন্তু যেহেতু সে ট্রাভেল ওরিয়েন্টেশনে কথা বলছে বা নেই, ওটা শিল্প নয়, ওই শাস্ত্রীয় হচ্ছে না, এটা খুব মানতে পারি না। তার ফলে বলছি এইরকমভাবে যদি একটা আমাদের দিক থেকে চাপ থাকে, ফটোগ্রাফি একটা ভাষা পাবে, আর কিচ্ছু না। এরকম হড়বড় করে এরকমভাবে কোনো কিছু হয় না। পরে যদি আমাদের সেই ওয়েপেন্স থাকে, কখনো প্রজেকশানে দেখাতে পারি, মনে হয় আপনাদের ভালো লাগবে। এতটুকুই। আপনাদের কোনো প্রশ্ন হলে বলতে পারেন। তখন বলতে বলতে ওই কথা বলতে পারি না, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম যে ক্যামেরা নিয়ে বেশি ছুঁতমার্গিতা রাখবেন না, তুলতে থাকবেন। গতকাল রাত্রে একজন মারা গেছেন, সালগাডো বলে তার নাম, জগৎ বিখ্যাত একজন ফটোগ্রাফার। পৃথিবীর দুজন ফটোগ্রাফারকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলা হয়। একজন হেনরি কার্টিয়ার ব্রেশো, উনি আগে মারা গেছেন। তিনি সেই অর্থে ট্রাভেলের লোক ছিলেন না, তার প্রচুর ছবিতে ট্রাভেল আছে। আরেকজন ছিলেন অ্যানসেল অ্যাডামস, তার ছবি নেচার, নেচারটার সময় ট্রাভেল বড্ড বেশি যায়, তার মানে ধরে নেবো ওদিকে। এবং এই যে সালগাডো, সালগাডোর অনেক ছবি যিনি চলে গেলেন, তিনি কর্কশ মানে একটা রুক্ষ পাথরখণ্ডকেও একটা মোলায়েম তুলোর খণ্ডতে পরিণত করতে পারতেন, এরকম একটা জায়গার মানুষ। তা আমাদের মনে হয় এরকম এরকম বিভিন্ন আলোচনা, গল্প, আড্ডাতে হয়তো আমরা কোনো নতুন পথের দিশা পাবো। আবার অনুপমদাকে, এলিগেন্ট পরিবারের সবাইকে, আজকে আমি যেটা নিয়ে ফিরলাম, আমি বলি, এটাও বলি, এটা আমার ছোট্ট দর্শন, নাহলে বুঝতে অসুবিধা হবে। হাতে দেখবেন আমার আংটি জড়িবুটি কিচ্ছু নেই, কিন্তু মারাত্মক ঈশ্বর বিশ্বাস করি। বলতে পারেন এটা ধান বানতে শিবের গীত কেন, এরকম ধরনের, মানে ভূমিটা বুঝতে সুবিধা হয়, আমাকে বুঝতে সুবিধা হয়। আমি ক্লাস শুরু করলেও এরকমভাবে করি। সাংঘাতিকভাবে ঈশ্বর বিশ্বাস করি। এবার সেখানে আমি আইনস্টাইনের ঈশ্বর বিশ্বাস, নিউটনের ঈশ্বর বিশ্বাস, আমি সেসব দিকে যাচ্ছি না। তখন হচ্ছে যে এই যে একটা বিশ্বাসের জায়গা থেকে কাজ হয়, কি বলবো, আমাদের ট্রাভেল করা মানে হচ্ছে, আর রবীন্দ্রনাথের কথাই বলি, যত জীবন দেখা জীবন দর্শন বাড়ানো। এক কথায় আমার মতো মূর্খের বোঝার সুবিধের জন্য বলা হয় যে জীবন দর্শন কি, যে তুমি যত জীবন দেখবে তোমার জীবন দর্শন বাড়তে থাকবে। রবীন্দ্রনাথকে বলা, পুরো আক্ষরিক কোটেশনটা আমার মনে নেই। ভ্রমণ যারা করে, কেউ ধরুন ঘর কোনো যদি হয়ে যায়, সে কতটুকু জীবন জানবে, যে মানুষকেই মেশে না, বিভিন্ন পরিবেশ থেকে আরম্ভ করে তার না প্রকৃতি, পরিবেশ, রাস্তাঘাট, মানুষ, গাছপালা কিছুই চিনল না, তা জীবনে কি চিনল, এরকম একটা জায়গা হয়ে থাকে। ভ্রমণের মতো এত বড় প্ল্যাটফর্ম তো কোথাও নেই যে জীবন দর্শন পাল্টে দেয়। এটা তো বলি সবচেয়ে বড় পাওনা। ট্রাভেল করে কত আনন্দ পেয়েছি, ট্রাভেল করে কটা ভালো ছবি তুলেছি, ট্রাভেল করে কটা ভালো লেখা বেরিয়েছি, তার থেকেও বড় এই জন্মে জন্মে যদি জীবন দর্শন 1% বাড়ে, আমি বলি আমার থেকে তো মানে আম্বানি ফাম্বানিও কোনো ধারে কাছে আসবে না। এইটুকুনি। খুব ভালো থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। 1 ঘন্টার মতো সময় লাগবে, আমি দেখিয়ে দেবো। আপনাদের মোবাইলে তোলা ছবি আন্তর্জাতিক পুরস্কার আনবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি আনতে না পারে 5 বছর, আমি ফটোগ্রাফি ছেড়ে দেবো। এত বড় কথা বললাম। খুব আমরা ভালো পাইনি তো। মোবাইল ফটোগ্রাফি পৃথিবীতে প্রচুর এগোচ্ছে, এবং এটা হচ্ছে কি, মূলত আমাদের বড় ক্যামেরার ওয়েটের জন্য সিনেমাও হচ্ছে, হ্যাঁ ভালো করে। এর মধ্যে আনন্দবাজার একজন, তার নাম বলতে পারবো না, সে মানে বাণিজ্যিক শাখায় আছে, আমার একজন ছাত্র, হট করে একটা মোবাইল এনেছে, বললো দাদা নিলাম, আজকে বেরোলো, লঞ্চ করলো, কলকাতায় ফার্স্ট মোবাইলটা আমার। বললো কত দাম, না 1,20,000, ডিসকাউন্ট ফিসকাউন্ট হয়ে ওই 99-93,000 পেয়েছে। বললো দাদা দেখো এই অপশানগুলো আছে। ও হয়ে যাওয়ার পর খানিকক্ষণ, 1/2 ঘন্টা আমি চুপচাপ। তখন আমি একটা সবে একটু অন্য দামি আরেকটা ক্যামেরা এবং লেন্স কেনার জন্য প্রস্তুত হচ্ছি। আমি ওকে বললাম, ও খুব ট্রেক করে, আলাদা প্রসঙ্গ ওর দিকে, যে আমি এখানে ভাবছি যে এর পরেরটা আমি ক্যামেরা কিনবো না মোবাইল কিনবো। কারণ লাস্ট এই কদিন আগে, মানে এই ডিসেম্বরের 6 তারিখে বেনারস থেকে ফিরেছি। আপনারা যন্তর মন্তর সবাই গেছেন, পাল্টে গেছে, একটা মিউজিয়াম টাইপের করে ফেলেছে। যন্তর মন্তরের ওপর থেকেও বেনারসের ছবি শ্যুট করতে দিচ্ছে না। প্রথম দিন যে গার্ডগুলো ছিল বুঝতে পারিনি, তা বলেছে দাদা তুলুন, বেশি তুলবে না, সিসিটিভি আছে, আবার বড় এখান থেকে অবজেকশন দেবে। পরের দিন বেশ কিছু ছেলে আমাদের হোটেলে ছিল, ক্লান্তিতে আর যাইনি। সেদিন বিকালে বললাম সকালের আলোটা পড়লে ওই সময়ে যাব, এরকমভাবে। যেই সকালে গেছি, আমাদের বললো এখানে কোনো, আরও অনেকজন বড় অফিসার এসে গেছে, বললো অ্যালাউড নয়। আর এখন থেকে আপনি যন্তর মন্তরে গেলে কোনো প্রফেশনাল ক্যামেরা নিয়ে, মানে ডিএসএলআর বা আপনার মিরারলেস ক্যামেরা নিয়ে ছবি তুলতে পারবেন না। আপনার তার মানে হাতিয়ার হচ্ছে মোবাইল ফোন।
মোবাইল ফোনের কিছু রেজলিউশনের অসুবিধা আছে। যেমন যদি আমাদের কখনো থার্ড আয়ের কোনো এক্সিবিশন দেখেন, আমাদের ঠিক এই রকম মাপের ছবি হয় না, এই দেয়ালের সাইজের ছবি হয়। ঠিক আমাদের একটু অন্য প্ল্যাটফর্মে, সেটা যে আলোচনার বিষয় নয়, সব ক্যানভাসে হয়, পেপার প্রিন্ট হয় না, এইরকম দেয়ালের সাইজে কখনো বলে সবে শেষ হয়ে গেল, যদি কখনো হয় দেখবেন এরকম হয়। এবার আমি তো অত রেজলিউশন মানে এমনি মোবাইলের ছবি এইটুকুনি করলে ফেটে যায়, সে কি করে 60-40 টানবে? ওই ক্যামেরায় এখনো পর্যন্ত যা এসছে ডেটা বলছে অনায়াসে হবে, এখনো টেস্ট করিনি। শুধু যদি এটা হয়ে যায়, আমি আপনাকে হলপ করে বলছি, আমার যে বাজেটটা সরিয়ে রাখা ছিল একটা অন্য ক্যামেরা এবং লেন্সের জন্য, আমি অবধারিতভাবে আমার যে ছেলেটি ওই 99,000 টাকা দিয়ে কিনেছে, তার থেকেও ছাপিয়ে গিয়ে আমি একটা মোবাইল কিনবো, যে যেখানে আমার অবস্ট্রাকশন থাকবে, যে মোবাইল অ্যালাউ করে দেয়, স্ট্যান্ডটা অ্যালাউ করে না, আমি ওখানে ছবি তুলতে পারবো। আর এটা হচ্ছে খুব আক্ষেপ, এটাও ভ্রমণ পত্রিকা সবাইকে বলি, ভারতবর্ষ এমন একটা জায়গাটাতে সেমিনার হয়েছিল একাডেমির উল্টো দিকে, আমাদের প্রথম থেকে হচ্ছে এখানে ছবি তুলিবেন না, সারা পৃথিবীতে কোথাও পাবেন না। এইটা একটুখানি তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, একটু লেখা, এটা কি যে হয়। আপনি এই যে মোনালিসার কথা বলছি, মোনালিসারও ছবি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন প্রত্যেক দিন একটা নির্দিষ্ট ডিস্টেন্স থেকে, যাতে কোনো হিট জেনারেট না করে, ছবিটার ক্ষয়ক্ষতি না হয়। আপনি এখানে গেলে কোনো কিছুর দরকার হলে কারণে অকারণে আপনি কোনো ছবি তুলতে পারবেন না। সবার সঙ্গে সন্ত্রাসবাদীরা যুক্ত নয়, সন্ত্রাস কি থাকছে না তার জন্য? কটা ছবির জন্য কি আটকাচ্ছে? এই যে অহেতুক ছবি তোলার বন্দর বিধিনিষেধ ভারতবর্ষ ছাড়ার কোথাও নেই। আমার যেসব ছাত্ররা সত্যজিৎ ইনস্টিটিউট, ওর ওখানেই খুব যেত, শুভাশিস এখন কেরলে ক্র্যাক করেছে, এসছে কলকাতায়, এসছে চশমা চোখে শুভাশিস, আমাদের থার্ড আয়ের একজন ঘনিষ্ঠ মেম্বার, একদম হাতে তৈরি আর কি। তা শুভাশিস ও ফ্রান্স ইতালি কতগুলো জায়গায় লেকচার দিতে গেছিলো, বাচ্চা ছেলে, কত 25-26 বছর বয়স হবে হয়তো। তা বলছে, স্যার কোথাও গিয়ে কোথাও কখনো বলেনি তুমি এই ছবিটা তুলবে না। যেই ভারতবর্ষে পা দিলাম, এখানে ছবি তোলা নিষেধ, ওখানে ছবি তোলা নিষেধ, ওখানে ছবি তোলা নিষেধ, কি ক্ষতি করছে কেউ জানে না। এই হচ্ছে একটা জায়গা। তার ফলে হচ্ছে মোবাইল একটা আগামী দিন না, আগামী দিন বলে মনে হয় অনেক বছর, আমার ধারণা, আমার ফটোগ্রাফি চর্চার অভিজ্ঞতায় আগামী 5-6 মাসের মধ্যে এআই এসে যাওয়ার জন্য বিশেষ করে হচ্ছে আমূল পরিবর্তন এসে যাবে। মানে যেটা হয় কি, ফটোগ্রাফি তো জন্ম হয়েছিল যে সব ফটোগ্রাফি সত্যি কথা বলে, এই আগামী 5-6 মাসের মধ্যে আসবে যেটা, যে ফটোগ্রাফির মতো গুছিয়ে মিথ্যে কথা সারা পৃথিবীতে কোনো মাধ্যম বলতে পারে না। তার মানে শিফটিংটা ভাবুন, একটা হচ্ছে ফটোগ্রাফি ডকুমেন্টস হিসেবে ব্যবহার হতো, যে এটাই হচ্ছে রেটিনাল রিয়ালিটিতে যা দেখছেন তার এখানে জায়গা। আজকে এআই এর পর আসছে যে ফটোগ্রাফ চলবে না, আমায় অন্য কোনো ডকুমেন্টস দিতে হবে। ঠিক কিছুদিন আগেও যেটা ছিল, ওই আপনার ভিডিও ক্লিপিংস বা কোনো কিছু মানে দাবিদার ছিল না, এরকম একটা জায়গা। তার ফলে প্রচুর পরিবর্তন। আর মোবাইল নিয়ে অসাধারণ কাজ হবে, মানে এমন একটা জায়গা আছে, আমার ধারণা এই বছরই 2025 শেষ হবার সঙ্গে সঙ্গে মোবাইল ফটোগ্রাফির, এবং এখানে একটা র্যাকেটও, যেমন এই বললাম যে জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না সেখানে কেন 2 দিন থাকে। আমাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আসবে যে কেন আমি এত বড় বড় গ্যাজেট আমি ব্যবহার করব, কেন আমি 3.5-4 লক্ষ টাকা এবং অত কেজি, যারা জানছেন আপনি ডোমেস্টিক ফ্লাইটে এত কেজি ক্যারি করতে পারবেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটে এত ক্যারি করতে পারবেন, প্লাস আপনার শারীরিক কসরত, যদি মোবাইল ওই কাজটা করে দেয়, আমার তো অসুবিধে কোনো কিছু করছে না, আমার তো হাতিয়ার। আমি একটা 1 নম্বর তুলিতে বা ক্যামেল কোম্পানির তুলিতে আঁকলেই ছবি আর্টিস্ট, পার্কার পেনে লিখলে আর্টিস্ট, আমি অগ্নিজেল 3 টাকার পেনে সাহিত্যিক নয়, এটা তো কোনো কথা না। আমি কিডস কি ইউজ করছি সেটা পরের কথা, কাব্যটা কাব্য হলো কিনা, সাহিত্যটা সাহিত্য হলো কিনা, ছবিটা ছবি হলো কিনা। এবং কি ফটোগ্রাফির একটা দিক আছে যেটা মস্ত বড়, এটা কষ্টের দিক, মানে শিল্পের দিক থেকে বলা হয় কি, যেটা একদম হুবহু বাস্তব তোলে ওই জেরক্সের মতো, তার শৈল্পিক মূল্য কিছুটা মার খায়। দেখবেন পেন্টাররা সবসময় রেটিনাল রিয়ালিটিকে ভেঙে অন্য কিছু করতে চেষ্টা হয়, সেখান থেকে শিল্পটাকে পেতে সুবিধা হয়, এরকম একটা জায়গা। সেই জায়গাটাতে ফটোগ্রাফির একটা অক্ষমতা আছে। সবসময় আমাদের বলা হয় মোর ডিটেল। আর পৃথিবীর যত আর্ট ফর্ম দেখবেন অন্তত ওই দিকে বলছে ডিটেল লস করো। তার একটা উদাহরণ বুঝতে পারবেন, একটা ক্লাসিক্যাল গানে চলে যান, আপনাকে এখানে একটা সুর বাজানো হলো, আপনিও চেনেন না আমিও চেনেন না, বললো এটা হচ্ছে গভীর রাতের রাগ। আবার একটা সুর বাজানো হলো, বললো এটা বর্ষার রাত। আবার একটা সুর বাজানো চললো, কোনো কথা নেই, কোনো মেসেজ নেই, বললো এটা অভিমানের রাগ। কোনো মেসেজ দিচ্ছে না, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ঘৃণা করি, আমি তোমায় কষ্ট পেয়েছি। সে বলছে আমি কোন কাল, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আমি বোঝাতে পারি ওই সুরের মাধ্যমে। আমি
ব্যথা, বেদনা, প্রেম, বিরহ আমি ওই সুরের মাধ্যমে বোঝাতে পারি। আমি গভীর রাত্রি, মধ্য দুপুর, উষাকাল আমি কিছু না বলে প্রকাশ করতে পারি। মানে না বলার মধ্যে অনেক বলা থাকে। ফটোগ্রাফির একটা অক্ষমতা হচ্ছে বড্ড বেশি বলে ফেলে, বলে ফেলতে গিয়ে হয় কি শিল্পমূল্য হারায়। ঠিক আমার এই বক্তব্য রাখার মতো, মানে আমার মতো অবস্থা হচ্ছে এই ফটোগ্রাফির একটা অক্ষমতা। আমাকেও এটা উত্তরণ করতে হবে, তাতে আপনারা বলবেন না এই লোকটার কথা শোনা যায়, না হলে এই ফটোগ্রাফির মতো একটু দশা হবে, প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এরকম একটা। কেমন বলো অনুপম দা, আর কি? ঠিক আছে, আমি পাশ কাটাইনি, তোমার উত্তর দিয়েছি এবং স্পেসিফিক বলছি একটা ফটোগ্রাফি একটা বিভৎস পরিবর্তন। এবার ওই ক্যামেরা কোম্পানিগুলো এই যে এত কোটি কোটি টাকা টার্ন ওভার, ও তো সঙ্গে সঙ্গে উঠে যাবে না। ও তো আপনাকে ইনসিস্ট করবে, কালকেও নতুন মডেল বেরোচ্ছে, পরশুও নতুন মডেল বেরোচ্ছে, এই ক্রমাগত বেরোতে থাকবে, আপনাকে কনভিন্স করবে। কিন্তু এইবার হচ্ছে একটু স্টপ করাতে হবে। আমি তো এই র্যাকেটের সঙ্গে লড়াই করে পারবো না। আমি হয়তো ধরুন আমার থার্ড আয়ের মেম্বারদের কনভিন্স করলাম যে কেন তুমি এই ক্যামেরাটা কিনবে, একটা দরকার, এই কারণের জন্য এই ক্যামেরাটা, এটা এই টাকা দামের মধ্যে হলো। কিন্তু তোমাকে ওই 4 লক্ষ 5 লক্ষ যাওয়ার দরকার নেই। অনেক কমে তুমি ওই মোবাইল ফোনের, তখন সেটাকে মোবাইল হিসেবে, ওকে আমি বলছিলাম যে এটা আমি মোবাইল হিসেবে ব্যবহারই করব না, আমি এটাকে ক্যামেরা হিসেবে ব্যবহার করব। যেই বললো ওখানে অবস্ট্রাকশন আছে, এখানে ছবি তোলা নিষেধ, মোবাইলে তুলতে পারে না, মোবাইলে তুলছি, ক্যামেরা ব্লক করে দিলাম, কোনো অসুবিধা নেই। আমি তার থেকে আরও বড় রেজলিউশনে আরও অন্য কাজ করে দিয়ে বেরিয়ে চলে গেলাম। এবং লেন্সের কিছু অক্ষমতা ছিল, ওই মোবাইল ক্যামেরার মানে মোবাইল ফোনের ক্যামেরা সেটাকে উত্তরণ করে ফেলেছে। এবার যদি ওর বিক্রি বাট্টা বাড়ে তো দিগন্তকারী কাজ চলে আসবে, এরকম আর কি। ঠিক আছে, পরে যদি কখনো হয় ওই ছাঁকনিটা দেওয়ার জন্য ভালোবাসার জায়গা থেকে আমি চাই এলিগেন্ট ট্যুরসের সঙ্গে যারা যুক্ত আছেন, এবং আবার বলছি আপনারা এবার ভাববেন সন্দীপনকে মারাত্মক তেল দিচ্ছি, এটা ভাববেন না, খুব গুণী, ওর আজ থেকে আমি ফ্যান হয়ে গেলাম, আগে তো ছিলামই। ওই এত গুছিয়ে তুমি আরও করো, এটা মঙ্গল হবে, খুব মঙ্গল হবে। আর আমাদের কখনো ওই রুট চার্ট সাজিয়ে দেবে, ধরো আমি সিকিম যাই না, আমি কোনটা দিয়ে শুরু করব বলে দেবে। আমাকে কমলেশ কামিলা বলেছিল, আমি লাদাখ যাই না সেই বমির ভয়ে, কমলেশ আমাকে বলেছিল যে তোমাকে নিয়ে যাব 7 দিন 10 দিন, তুমি যতবার বমি করবে তোমাকে 5,000 টাকা করে দেবো, তুমি যাবে কি যাবে না। হয়ে ওঠেনি। ও বললো অতনুদা এটা একটা বিজ্ঞান, এটা কোনো ব্যাপার না দাদা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে নিয়ে ঘোরাবো লাদাখ, তোমার যেখানে যেখানে। আমি বলি এটা তার এই জীবনে হবে না, শুধু ছবি। সিকিমেরও যখন বলছিল ছবি হচ্ছিল এখানে কারণে, কারণ প্রচুর মেম্বার আছে তো আমাদের মেম্বারদের মনে হয় 99% না সিকিম 10 থেকে 15 বার গেছে, ছোট বড় করে এরকম 10 থেকে 15 বার না হলেও সব মেম্বার বললে হয়তো অন্য হবে, 3-4 বার তো গেছেই। কিছু সময় পেলে দিকে ওরা সিকিম যায়, ওই সস্তায় পুষ্টিকর এরকম একটা জায়গাতে, কোন দিক দিয়ে ঢোকে বেরোয় জানি না, এরকম একটা ব্যাপার। কারণ একবার হলো আমরা বললাম চলো বকখালি, বললো না স্যার আমি যাবো না, আমি 4 জন বন্ধু মিলে আমরা সিকিম চলে যাচ্ছি। আর তার মানে বললাম বকখালির থেকে বলে অনেক সস্তায়, এর থেকে আরও বেশি আনন্দ করে ঘুরে আসবো, এরকম একটা জায়গা। তার ফলে ও যদি সাজিয়ে দেয়, কখনো এরকম একটা থাকে যে ও সাজিয়ে দিচ্ছে, আমি বলবো একটা ভ্রমণ বিশেষজ্ঞই বলবো যে সিকিম আপনি কিভাবে দেখবেন। ও 2 রাত্রি 3 দিন, ও স্পেসিফিক যখন বলছে আমাদের পক্ষে খুব আইডিয়াল যে তুমি 2 রাত্রি 3 দিন। আমার নিজের ঘটনা বললাম যে ভুটানেরটা অত্যন্ত বড় ট্যুর অপারেটর, মানে একটা না ভেবে এই যে 7 ঘন্টা করে, 7 ঘন্টা কি কোনো দিন 8 ঘন্টা, যখন দিনের শেষে মনে হচ্ছে কী করলাম, অত টাকার প্যাকেজ, অতজন গেছে, প্রোডাক্টিভিটি কম। তার ছবি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফেয়ার মেরেছে সেটা আলাদা কথা, সে তো জোশ দিয়ে বের করেছি, কিন্তু যেটা ফ্রিলি চলে আসে সেই জায়গাটা আমরা হিট করতে পারিনি। যদি এদের মধ্যে এই সমন্বয়টা কোনো রকমভাবে গড়ে ওঠে খুব ভালো হয়। আর আবার বলছি মেঘে মেঘে বেলা হয়, যদি এটা পাশ্চাত্যে তো স্বামীজির কথা বলেই শেষ করি, নাহলে কথার পিঠে কথা বাড়বে। যে শিক্ষাদানের কথা বলছে, যে চেপে রাখা কথা, যে প্রাচ্য পাশ্চাত্য বলতে গিয়ে স্বামীজি বলেছেন যে আমাদের প্রাচ্য কীরকম, আমি শিখেছি তোমাকে শেখাবো না, তুমি যদি শিখে ফেলো তাহলে তুমি শেখাতে শুরু করলে আমার কি হবে। আর পাশ্চাত্য বলছে আমি আগে শেখাবো, কারণ কদিন বাদে তো আমার মৃত্যু হবে, যেদিন আমি থাকবো না সেদিনও আমি থেকে গেলাম, আমি তাড়াতাড়ি শিখিয়ে যাই। এক্ষেত্রে আমি পাশ্চাত্যর অনুসারী, যে একটু যাই। মনে করুন আজকে এইরকমইভাবে এলিগেন্ট ট্যুরসের 15 বছর বাদে বা 10 বছর বাদে একটা কোনো সভা হচ্ছে, আমি নেই, যদি একবার উচ্চারিত হয় যে এই দিনে না ওই অতনু পাল নামক একটা খুব বোর করেছিলেন, তবে এই কথাটা বলেছিলেন, আমি বেঁচে রইলাম, আমি মরে গিয়েও আমার পতাকা উঠলো। কিন্তু আমি যদি এটা না বলে যেতাম, আপনি আমার মঙ্গল কামনা করেই যাবেন, হ্যাঁ খুব ভালো দামি ক্যামেরা কিনবেন, এই করবেন, খাবেন দাবেন, ঘুরবেন, এটা খুব একটা ইজি মাধ্যম, কোনো ব্যাপার না, অটোমোটে ছবি তুলবেন, কোনো কিছুই লাগে না, এরকম ধরনের ব্যাপার। আর বাহ দারুণ বললো, সেদিন আমার নাম উচ্চারিত হবে না। সেই সেখানেও আবার রবীন্দ্রনাথ, সেখানেই স্বামীজি, সব চলে আসে, সব একাকার হয়ে যায়। এই তো জীবন, আর কিছু না।
একটাই শুধু মনে করি যে ট্রাভেলের আমার যেহেতু যা সফলতা, যা যতটুকু সবটা ট্রাভেলের দিক থেকে, মানে আমার এক অর্থে বলতে গেলে দেবো তাই। ট্রাভেল করুন, খুব জমিয়ে করুন। অনুপম, ছুটি আমাদের মতো গরিবদের জন্য একটু ভালো ভালো প্যাকেজ করো, তাহলেই হলো। ঠিক আছে, ধন্যবাদ। অতনু কার পাল কিছু নেই? মহাশয়কে আমাদের Thank তরফ you, থেকে thank you. অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।